ছাত্রদলের সমাবেশে জনস্রোত, ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার এনসিপির। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি দাবি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বেহাল দশা ৭০০ কোটি টাকার বহদ্দারহাট ফ্লাইওভারের। রক্ষণাবেক্ষণে কমিটি গঠন করেই দায় সারছে চসিক। এবং কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ল ব্যাটারি চালিত অটোরিকশা। নারী ও শিশুসহ নিহত ৩, গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। সকালের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ফ্যাসিবাদ ও চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান তার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে কথা বলেন তিনি। আর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে গণরুম, গেস্ট রুম বিলোপ সহ ৯ দফা প্রতিশ্রুতি তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়। সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় সমাবেশস্থল। দুপুরের পর মৎস্য ভবন থেকে কাঁটাবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে টিএসসি পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে ছাত্রদলের সভাপতি শিক্ষাঙ্গনে গণরুম, গেস্টরুম বিলোপ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষানীতি প্রণয়ন সহ ৯ দফা তুলে ধরেন। তিনি বলেন, ছাত্রলীগ ও গণহত্যায় উস্কানিদাতা শিক্ষকদের বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষ দাঁত উপড়ে ফেলবে। ছাত্রদলের সাবেক নেতারা বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এই তিনটি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। শুধু সংস্কারই নয়, এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। তাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার রূপবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেসিবাদী সরকার ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। আর হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছিল তারা। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার
সমর্থন এবং সহযোগিতা চাই। বিভেদ বা প্রতিহিংসা নয়, মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করার আহ্বান জানান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ রূপ নেয় জনস্রোতে। আলাদা ব্যানার ফেস্টুন ছাড়া সমাবেশে অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, এই সমাবেশ দেশের রাজনীতিতে নতুন বন্দোবস্তের দৃষ্টান্ত হয়ে থাকবে। বিভাজনের সংস্কৃতি ভুলে রাজনৈতিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান নেতাদের। ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড ছাড়াই বিশাল সমাবেশ, এ যেন এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এমন চিত্র জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের। মূল মঞ্চের পাশে স্থান পেয়েছে আবু সাইদ মুগ্ধ ও ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের ছবি। রোববার সকাল থেকেই মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরের আগেই জনস্রোত ছাড়িয়ে যায় শাহবাগ মোড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্রোত পৌঁছে যায় কাঁটাবন থেকে মৎস্য ভবন পর্যন্ত। তরুণদের এই সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, 1 বছর আগের অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশের বিজয় উদযাপন করতেই তাদের এ জমায়েত। জুলাইকে ধারণ করি এবং আমরা 71কে সমানভাবে ধারণ করি এবং এই অনুযায়ী পথটা চলতে চাই। 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মী রাজপথে কি পরিমাণে অবস্থান নিয়েছিল তারই অংশ হিসেবে আজকের এই একটি ছোট্ট সমাবেশ। জুলাই আগস্টে যারা অংশীজন ছিলেন তাদের সম্মানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজনে আজকে ছাত্র সমাবেশ। বিভেদ আর বিভাজনের রাজনৈতিক সংস্কৃতি ভুলে রাজনৈতিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান নেতাকর্মীরা। শহীদ মিনার কিন্তু আমরা উদার রাজনৈতিকতার পরিচয় দিয়ে আমরা কিন্তু এনসিপিকে জায়গাটি ছেড়ে দিয়ে আমরা স্থানান্তর করে শাহবাগে এসেছি। সমাবেশ থেকে আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি যে যুগে যুগে যত ফেসিবাদ হয়েছে ছাত্র আন্দোলনের কাছে কোনো ফেসিবাদী টিকে থাকতে পারেনি এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এটা শক্ত হাতে প্রতিহত করব। ছাত্র সমাবেশের কারণে যানজটে ভোগান্তিতে পড়া নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের 1 দফার বর্ষপূর্তিতে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফায় ইশতেহার ঘোষণা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে শেখ হাসিনার পতনের 1 দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ব্যবস্থার বিলোপ না হওয়ায় এই ইশতেহার। এদিকে অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতির দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ব্যবধান 365 দিনের। কারফিউ আর বুলেট উপেক্ষা করে 24-এর এমন বৃষ্টি স্নাত দিনেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনের 1 দফা দিয়েছিল ছাত্র জনতা, যা ঘোষণা করেন নাহিদ ইসলাম। 1 দফার বর্ষপূর্তিতে শহীদ মিনার থেকে গণ অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার। গগনবিদারী মিছিল আর স্লোগানে উপস্থিত হাজারো মানুষ। এনসিপি নেতাকর্মী ছাড়াও অভ্যুত্থানে অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষও সামিল এই মিছিলে। নেতারা বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতি করতে চায় এনসিপি। তরুণদের নেতৃত্বেই বিশ্ব মঞ্চে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। শহীদের আকাঙ্ক্ষা দিয়ে, শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে। যেখানেই বাঙালি আমার, যেখানেই মুসলমান আমার, যেখানেই বাংলাদেশিরা আমার, সেখানেই সীমান্ত আমার। দেশের বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি নেতাকর্মীদের বাধা দিলে তা মোকাবেলা করা হবে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 1 বছরেও কাঙ্ক্ষিত অধিকার পায়নি মানুষ। হত্যায় জড়িতদের বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তিনি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। 1 বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পায়নি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া,
এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে অন্তর্বর্তী সরকারকেই সব সংস্কার বাস্তবায়নের দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আজকে 1 বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা, আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। 24 দফা বাস্তবায়নে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। 24-এর আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচার পতনের, 25-এর লক্ষ্য স্বৈরতন্ত্র উৎপাদনের কাঠামো মূলোৎপাটনের। নতুন বাংলাদেশের ইশতেহার অনুষ্ঠানে এমন শপথ নেওয়ার কথা বলছেন 24-এর বিপ্লবীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। শহীদদের ছবি বুকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হন আহত এবং শহীদ পরিবার। নতুন বাংলাদেশে জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান স্বজনরা। কেউ প্রাণ হারানো সন্তানের, কেউ তার স্বামীর, কেউ বাবার, কেউ বা প্রিয় বন্ধু অথবা ভাইয়ের স্মৃতিটুকু নিয়ে এসেছেন জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে। নিজেদের এক বুক আশা, ক্ষোভ আর চাওয়া নিয়ে রোববার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হন তারা। ফ্যাসিবাদ আর স্বৈরাচার মুক্ত একটি রাষ্ট্র তাদের চাওয়া, যেখানে সবাই পাবে তার ন্যায্য অধিকার, পাবে কথা বলার সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা। এমনই এক দেশের স্বপ্ন বাস্তবায়নে 2024-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রাণ হারান অন্তত 834 জন আর আহত হন প্রায় 14,000। এমন আরও অনেকেই হারিয়েছেন অনেক কিছু। তাই তো যেই তরুণদের ডাকে সাড়া দিয়ে এই আত্মত্যাগ, তাদের কাছে অনেক চাওয়া, অনেক দাবি, শহীদ পরিবারের সদস্যদের থেকে শুরু করে আহতদের। বিগত 17 বছর আমলে গুম, খুন, হত্যা এবং এই স্বৈরাচার হাসিনা নিপীড়ন নির্বিচার যে করে গিয়েছে, সেগুলো যেন বাংলাদেশ নতুন বাংলাদেশ না হয়। সুন্দর একটা বাংলাদেশ হোক, নির্মাণ হোক, সেটাই আমরা চাই। আগামী দেশটাকে সুন্দরভাবে যাতে সবাই মিলেমিশে দেশটাকে পরিচালনা করতে পারে। তবে বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, সবকিছু চোখের সামনে থাকার পরও কেন এত দেরি হচ্ছে বিচারে? কেন দোষীদের শাস্তি দেয়া সম্ভব হচ্ছে না? ইনোসেন্টের আমলে যেন বিচারটা কাজ সম্পন্ন করতে পারে। প্রত্যেকটি হত্যাকারীর বিচার এই বাংলার জমিনে করে। এর বাইরেও কেবল ক্ষমতা নয়, বরং শহীদ পরিবার আর আহতদের যোগ্য সম্মান আর যোগ্যতার ভিত্তিতে সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে বলেও মন্তব্য করেন আহত ও নিহতদের স্বজনরা। রাষ্ট্রীয় স্বীকৃতি সহ আন্তর্জাতিক লেভেলে স্বীকৃতি দেওয়ার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, একটা রাতের অন্ধকারে ভোট চুরি মুক্ত একটা বাংলাদেশ চাই। এছাড়াও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং দ্রুত সময়ে সকল বিচার বহির্ভূত হত্যার বিচার চাইলেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যোগ দিয়েছিল গণতন্ত্রের পক্ষের বাম দলগুলো। নেতারা বলছেন, এক দফার চূড়ান্ত রূপ দিতে বিশেষ ভূমিকা রাখে বাম নেতৃত্বের দ্রোহ যাত্রা কর্মসূচি। সিপিবির সাধারণ সম্পাদকের দাবি, আন্দোলনে সিপিবির 4 কর্মী শহীদ হয়েছেন, আহত শতাধিক। 16 জুলাই আবু সাইদের মৃত্যুর খবর জানার পরপরই প্রেস ক্লাব থেকে রাজনৈতিক দল হিসেবে প্রথম তারাই মিছিল বের করেন। সানভীর রূপলের রিপোর্ট।
সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রগতিশীল বাম দলগুলো। শেখ হাসিনা সরকারের সঙ্গে জোটবদ্ধ দলগুলো ছাড়া বাকিরা সক্ষমতা অনুযায়ী সমালোচনা করে জনগণকে জাগানোর চেষ্টা করতেন। ২৪ জুলাইয়ের শুরুতে কোটা আন্দোলন সহ সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় বাম দলগুলো। এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই দুদকের সামনে কর্মসূচি ঘোষণা করে বাম জোট। তবে আবু সাঈদের মৃত্যুর খবরে ফুঁসে ওঠা ক্ষোভে দুদকের সামনের কর্মসূচি বাদ দিয়ে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করেন তারা। ১৭ জুলাই মিছিল সমাবেশ করে সিপিবি। ১৮ জুলাই শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও আন্দোলনে সরব দেখা যায় বাম দলকে। ১৯ জুলাই প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ব্যানারে মিছিল ও সমাবেশের ডাক দেয় সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য দল। আন্দোলনে সব হত্যার দায় সরকারকে নিতে হবে এই দাবি করে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে পল্টনের দিকে যেতে চায়। কিছুদূর যাওয়ার পরেই বাধা দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। ধারাবাহিকভাবে এই স্বৈরতন্ত্র বিরোধী, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা তো বরাবরই সামনের কাতারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই আন্দোলন তো শেষ রক্তবিন্দু দিয়েও তো আমরা চেষ্টা করেছি ভূমিকা পালন করবার জন্য। ১৬ই জুলাই এবং আমার জানা মতে এটাই ছিল প্রথম রাজনৈতিক দল এবং তার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রথম বিক্ষোভ। এভাবেই ধারাবাহিকভাবে অব্যাহত আন্দোলনে যোগ দেয় বাম দলগুলো। সারা দেশ থেকে খবর আসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল, আহতরা কাতরাচ্ছে হাসপাতালে। ২৬ জুলাই নিহতদের স্মরণ ও বিচার চেয়ে মিছিল করে প্রগতিশীল দলগুলো। জুলাইয়ের দিন যত গড়ায় আন্দোলনের দানা বাঁধা ক্ষোভ ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ৩০ জুলাই জিপিওর সামনে সিপিবির সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। পুরো জিপিও এবং আশপাশের রাস্তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদী গানের মঞ্চ হয়ে ওঠে। ১ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোট শাহবাগে মানববন্ধন ও সমাবেশ করে। অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্র জনতার দীপ্ত কণ্ঠ বিশ্বের কাছে তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। ওই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা নির্যাতনের শিকার হন তারা। প্রাণ হারান ৬ সংবাদকর্মী। এত আত্মত্যাগের পরও সাংবাদিকতার পরিবেশ নিয়ে এখনও আশাহত সংশ্লিষ্টরা। অভ্যুত্থানের ১ বছর পর দেশের গণমাধ্যম কর্মীদের প্রত্যাশা প্রাপ্তি কতটুকু জানব রিপোর্টে। রোববার বিকেলে তথ্য ভবনে জুলাই শহীদ সাংবাদিকদের পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা জানাতে অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ৬ মাসে গণ অভ্যুত্থানের চেতনা ও ঐক্য বিনষ্ট করতে কাজ করেছে কয়েকটি গণমাধ্যম। আমরা মন্ত্রণালয় থেকে কাউকে এখনো কল দিই না। এবারে গত ১ বছরে কাউকে কলও দেওয়া হয়নি, বাধ্য করা হয়নি কিছু করার জন্য, এবং করা হবে। গত ৬ মাসে অনেকগুলো হাউস, একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রচেষ্টা সেটাকে মণ্ডল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। এ সময় জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী এবং সম্মানজনক বেতন নিশ্চিতে তাগিদ দেন শফিকুল আলম। ইউনিয়নদেরকে বলবো সেফটির জায়গায় আরো জোরে সোরে বলেন। অনেক পূর্বাচলের হিসাব কিতাব করেছেন, আমাদের সাংবাদিককে বাঁচান, তাদের সেফটি ভেস্টটা লাগবে, সেফটি ইকুইপমেন্ট লাগবে, এটা খুবই এসেনশিয়াল, এবং তাদের যাতে একটা সম্মানের বেতন তারা পান সেটাও ইনশিওর করেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ। এক পলকে ফ্যাসিস্ট রেজিমের ১৭ বছর। মেট্রোপলিটন মন হঠাৎ থমকে দাঁড়ায়, দেখে নেয় হাসিনা আমলের আমলনামা। বলছে রাজধানীর মেট্রো রেলের পিলারে আঁকা ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম গ্রাফিতির কথা। রং তুলির আঁচড়ে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বিগত সরকারের নানা অন্যায়, অনিয়ম আর জুলুম নিপীড়নের গল্প। বিস্তারিত শাহানুর রহমান শাহিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্টে। বুয়েট শিক্ষার্থী আবরারের কথা মনে আছে নিশ্চয়ই। এই শহর জানে বিশ্বজিৎ দাসের কথাও। কোথায় যে হারিয়ে গেলেন ইলিয়াস আলী, তার খোঁজ মিলল না আজও।
গত 17 বছরে যে অবর্ণনীয় সৌরতন্ত্রের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে রাজধানীর মেট্রো রেলের পিলারগুলোতে, যেখানে আছে গুম, হত্যা আর নিপীড়নের অসংখ্য গল্প। গ্রাফিতিতে প্রাধান্য পেয়েছে রক্তাক্ত জুলাইকে ধারণ করা আবির রঙা লাল রঙও। কোথাও বা ঝুলে থাকা ফেলানি আজও ঝুলে আছে ন্যায় বিচারের আশায়। এসব পিলার দেখে পথের মাঝে পা থমকে যায় পথিকের। এর মাধ্যমে আমি আমার বাংলাদেশি ইতিহাস জানতে পারছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আমরা অনেক কিছুই বইয়ের পাঠ্য বইয়ের মাধ্যমে আমরা জানতে পারিনি, যার অনেক কিছুগুলো এখন আমরা এগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। 7 বছরের ছোট্ট শিশু ফারিয়া গ্রাফিতি দেখতে বাবার হাত ধরে সেও এসেছে কারওয়ান বাজারে। আমার মনে হচ্ছে আমি এখন একটা দেখছি। পিলারগুলোতে এরকম কিছু তুলে ধরা হয়েছে, যে কারণে ছোট ছোট বাচ্চারা না এবং বৃদ্ধ মানুষ, আমার মতন যুব সমাজ, তারা বুঝতে পারতেছে কি হয়ে গেছিল দেশের ভিতরে। ইট কংক্রিটের এ শহরে এই গ্রাফিতিগুলোই যেন এক টুকরো বাংলাদেশ, ঐতিহাসিক জুলাইয়ে ফেরার উপলক্ষ। গ্রাফিতিগুলা যতদিন থাকবে সবার মনে থাকবে যে ফ্যাসিস্ট কোনো সরকারই এই দেশে টিকে থাকতে পারবে না। স্বাধীনতা পাইছে, মানুষ যে কোনো জিনিস তুলে ধরতে পারতেছে, কথা কইতে পারতেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের রং তুলিতে আঁকা হয়েছে এসব শিল্পকর্ম। কর্তৃপক্ষ বলছে সব বয়সীদের কথা মাথায় রেখেই চলছে গ্রাফিতি আঁকার কাজ। ফ্যাসিবাদের যে ধরন, এইটা নতুন জেনারেশন, বর্তমান জেনারেশন এবং অতীতের জেনারেশনের বারবার মনে করিয়ে দেওয়া লাগবে, না হলে ফ্যাসিবাদটাকে কিংবা ফ্যাসিজমটাকে আমরা ঠিকমতো বুঝবো না। এরপরে যারা বাংলাদেশের রাজনীতি করবেন কিংবা ক্ষমতায় আসতে চেষ্টা করবেন, তারাও যেন এই ধরনের ফ্যাসিবাদে রূপান্তরিত না হন, সেই স্কুলিংটাও তো দরকার সিটিজেনদেরকে, এবং সেই মেমোরিটা আসলে নতুন করে আবার আমরা মনে করি এই শহরের কোথাও না কোথাও টিকিয়ে রাখতে হবে। আগামী শাসকেরা যেন 24শে জুলাই থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করেন, সেটিও আশা করেন উদ্যোক্তারা। 24শে জুলাই থেকে 25শে জুলাই পেরিয়েছে একটি বছর। জুলাই আন্দোলনের অন্যতম শক্তি ছিল দেয়াল লিখন আর গ্রাফিতি। এই নতুন গ্রাফিতিগুলো যেমন বিগত সরকারের দুঃশাসনের বাস্তব দলিল, তেমনি আগামীর বাংলাদেশের জন্য এসব শিক্ষণীয় বিষয় বটে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। শস্য রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা 700 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের বহদ্দারহাট টু লালখান বাজার ফ্লাইওভারের নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। উপড়ে ফেলেছে নিচের সৌন্দর্য বর্ধনের 90,000 গাছ। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের, তবে সিটি কর্পোরেশন বলছে তদারকির জন্য করা হয়েছে আলাদা কমিটি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। 700 কোটি টাকায় নির্মিত বহদ্দারহাট লালখান বাজার ফ্লাইওভার এখন অভিভাবকহীন ও বেহাল দশা। গার্ডারের সঙ্গে সংযুক্ত তার দুর্বৃত্তরা কেটে নেই আগেই, পরে খুঁটিতে তার টাঙ্গিয়ে সচল রাখা হলেও সেখান থেকেও খুলে নিয়ে যায় বৈদ্যুতিক বাতি। স্টিল গার্ডার থেকে নাট বল্টু পাইপও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা, যেখানে সেখানে পানি আর ময়লার আবর্জনার স্তূপ। উপরে খুপড়ি করে মাদকসেবীদের আস্তানা। অরক্ষিত হওয়ায় নিরাপত্তাহীনতায় চলাচলকারীরাও। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইনগুলো। পুরো ফ্লাইওভারে এতটুকু পানি, এই ফ্লাইওভার থেকে ওই ফ্লাইওভারে বাসের পানি পড়তেছে ওই ফ্লাইওভারে গিয়ে। রাত্রে অনেক সময় লাইট জ্বলে, অনেক সময় জ্বলে না। একটু বৃষ্টি হলে ফ্লাইওভারের উপরেই জমে পানি, পরে পানি গড়িয়ে পড়ে নিচে পথচারীদের উপর। নিচের অবস্থা আরও নাজুক। 2019 সালে 15 কোটি টাকা ব্যয়ে করে সৌন্দর্যবর্ধনের কাজ। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে মুরাদপুর থেকে 2 নম্বর গেট পর্যন্ত লোহার নিরাপত্তা বেষ্টনী খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপড়ে ফেলেছে গাছ আর লাইটের স্ট্যান্ড। ঘর বসিয়ে বসবাস মাদকসেবীদের। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ম্যানুয়াল এবং সমস্ত কিছু সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করা আছে। সিটি কর্পোরেশন এগুলো সংরক্ষণ করবে। তবে সিডিএর কাছে যদি কোনো সহায়তা চায়, অবশ্যই তো সিডিএ সেই ব্যাপারে সহায়তা করবে। এদিকে সিটি কর্পোরেশন বলছে তদারকি ও কিশোর গ্যাংয়ের চুরি ঠেকাতে করা হয়েছে আলাদা কমিটি। আমরা আমাদের মতো করে একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটির আলোকে তারা কাজ করছে। এই ফ্লাইওভারটি যাতে আপনার নিরাপত্তা জনিত কোনো কিছু বিঘ্নিত না হয় সেটার দেখভাল করছে। 2014 সালে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 4 কিলোমিটার ফ্লাইওভারটি নির্মাণ শুরুর পর 2017 সালে যান চলাচল চালু হয়। বর্তমানে দিনে 80,000-এর মতো যানবাহন চলাচল করে। নতুন প্রকল্প গ্রহণে যতটা আগ্রহী পুরাতন প্রকল্প তদারকিতে ততটা অনীহা সরকারি সংস্থাগুলো।
যার জ্বলন্ত উদাহরণ এই নাজুক ফ্লাইওভার। এরকম তদারকির অভাবে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ে সরকারের বড় মেগা প্রকল্পগুলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অটোরিকশা চাপা পড়ে নারী ও শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায় রোববার রাতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের গর্তে পড়ে অটোরিকশা উল্টে পাশে দিয়ে যাওয়া কাভার্ড ভ্যানের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে রিকশা চালক ও শিশু সহ 3 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা, পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। সকাল থেকে জমজমাট কুষ্টিয়ার মধুপুর কলার হাট। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত কলা বিক্রির জন্য এখানে আনছেন কৃষকরা। এই মুহূর্তে হাটে আছেন সহকর্মী SM রাশেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে কুষ্টিয়ার যেটি ঐতিহ্যবাহী মধুপুর কলার হাট, এটি কিন্তু খুলনা অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় কলার হাট। এই কলার হাটে শুধুমাত্র যে কুষ্টিয়ার কৃষকরা এখানে যে কলা বিক্রি করার জন্য আসে শুধু তাই নয়, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এমনকি পাবনা জেলারও কিছু অংশের কৃষকরা তাদের উৎপাদিত কলা এই হাটে বিক্রি করার জন্য আসে। মূলত এই হাটে চাপা, সবজি এবং 22 বাংলা কলা এখানে তাদের বিক্রি হয়। এবং এই কলা শুধু যে কুষ্টিয়ার অঞ্চল নয়, শুধু ঢাকা সহ আশেপাশে বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরগুলায় এই কলা কিন্তু এখান থেকে রপ্তানি করে থাকে এখানকার ফড়িয়া ব্যবসায়ীরা। এছাড়া আমি এখানে যারা কলা ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে হাট, এই হাটের কিন্তু কোনো অবকাঠামো নাই, খোলা আকাশের নিচেই তাদের কলা বেচা কেনা করতে হয় এবং নিরাপত্তার ব্যবস্থা কিন্তু অপ্রতুল, যেখানে আসলে এখন পর্যন্ত আমরা প্রশাসনের কোনো লোকজন দেখতে পাইনি। তবে কুষ্টিয়া পুলিশ সূত্রে আমরা জিজ্ঞাসা করেছি, পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে কলার হাটে কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা আগের থেকেই করা রয়েছে এবং এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যারা কলা বিক্রি করতে আসছেন, বিশেষ করে কৃষক যারা আছেন, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এবার কিন্তু কলা বিক্রি করে তারা আসলে লাভবান হয়েছেন। এখন যে কলাগুলো আসছে এটা কিন্তু তাদের যে উৎপাদন খরচ উঠেও কিন্তু তারা এখন লাভে রয়েছেন বলে আমাদেরকে যে জানিয়েছেন কৃষকেরা। এবং কৃষকরা যেটা দাবি করছেন, যদি কৃষি বিভাগ থেকে যদি তাদেরকে আরও যদি যত্ন সহকারে যদি এখানে তারা কাজ করতে পারতো, তাহলে তারা আসলে অনেক উৎপাদন বেশি কিন্তু তারা করতে পারতো বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ইজারা তারা জানিয়েছেন যে এখানে যদি অবকাঠামো কিছু উন্নত হতো তাহলে তারা আরও অধিক হারে কিন্তু সরকারকে রাজস্ব দিতে পারতো। তো কুষ্টিয়ার মধুপুর থেকে কলারহাট নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম কুষ্টিয়া। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। 3 দফা দাবিতে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। এই মুহূর্তে মল্লিকপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জ শহরের মল্লিকপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। এই বাস টার্মিনাল থেকে আজকে কোনো যাত্রীবাহী বাস বা মিনি বাস কোথাও ছেড়ে যায়নি, কারণ এখানে বাসের ভাড়া নিয়ে শ্রমিক এবং ছাত্রদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির জের ধরেই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে গতকালকে 2 ঘন্টা যেমন যানবাহন চলাচল বন্ধ ছিল এবং আজকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং বাস চলাচল বন্ধ রয়েছে। আপনারা যদি একটু দেখেন যে এই যে পুরো এলাকা জুড়ে রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রতিটি এলাকায় এভাবে বাস দাঁড়া করা রাখা হয়েছে। এটি সুনামগঞ্জ সিলেট মহাসড়কের দৃশ্য। আপনারা যদি দেখেন এখান থেকে প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার জায়গা পর্যন্ত এভাবে বাস দাঁড়া করা রাখানো হয়েছে এবং তারা জানিয়েছেন যে শ্রমিকরা জানিয়েছেন তাদের 3 দফা দাবি রয়েছে। যারা ছাত্রদের সাথে এই যে অপ্রীতিকর ঘটনা তারা বিচার দাবি করেন। এছাড়া একজন শ্রমিক কারাগারে আছেন, সেই কারাগারে থাকা শ্রমিকের মুক্তি দাবি করেন। আজকে সকাল থেকে আমরা এখানে এসে দেখেছি যে এই বাস ধর্মঘটের খবর কিছুটা জানতে পেরে মানুষজন বিকল্প পরিবহনে কোথাও যাওয়ার চেষ্টা করছেন। আপনি জানেন যে সুনামগঞ্জের এই কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে 3 থেকে 4টি জায়গায় গাড়ি চলাচল করে, বিশেষ করে সিলেট সুনামগঞ্জ থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই রুটের বাস চলাচল করে। কিন্তু আজকে সকাল থেকে এই বাস চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের অনেকটা দুর্ভোগ বেড়েছে। যদিও বিকল্প পরিবহনে তারা যাওয়ার চেষ্টা করছেন, তবে শ্রমিকরা জানিয়েছেন যে 11টার দিকে প্রশাসনের সাথে একটি আলোচনা সভা আছে। ওই আলোচনা সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেবে। তো এই ছিল সুনামগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে বাস ধর্মঘটের সবশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। এবার আবহাওয়ার খবর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ ইয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশের এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান ৭৩, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৮৩%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান ৬৯, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯১। রাজশাহী বিভাগের বায়ুর মান ১১৪, যা সহনীয়। আর্দ্রতা ৯৬। সিলেট বিভাগে বায়ুর মান ৬৪, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯৪%। খুলনা বিভাগের বায়ু মান ৮১, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৮৭। বরিশাল বিভাগের বায়ুর মান ৭৯, এটিও সন্তোষজনক। আর্দ্রতা ৯১। রংপুর বিভাগের বায়ুমান ৮১, যেটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯৩। ময়মনসিংহ বিভাগের বায়ুমান ৭৭, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯৪%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে ৬৪ আর সবচেয়ে খারাপ রাজশাহীতে ১১৪। বিমান বিধ্বস্তের ১৩ দিন পর আজ শুরু হচ্ছে উত্তরার মাইলস্টোনের কলেজের ক্লাস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে গত ২১ জুলাই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয় এবং যার ফলশ্রুতিতে হতাহতের ঘটনা ঘটে এবং সেই শোক আসলে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন শিক্ষার্থী, অভিভাবক এবং এখানকার যারা স্কুল সংশ্লিষ্ট রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তারা সবাই কিন্তু এই ঘটনার যে শোক, সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আজ ৪ আগস্ট আজকে থেকে কলেজ শাখা অর্থাৎ ক্লাস ৯, 10 এবং দ্বাদশ শ্রেণী, এই ৩ শ্রেণী মূলত যেই ক্লাস, সেই ক্লাস শুরু হচ্ছে এবং শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সকাল ৮টা ৩০ ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই উদ্দেশ্যেই শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে তাদের যে ক্যাম্পাস অর্থাৎ স্কুল প্রাঙ্গণ, কলেজ প্রাঙ্গণ, সেখানে তারা প্রবেশ করছেন। যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতিদিনই তারা বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম অর্থাৎ এই যে মানসিক যে অস্থিরতা, মানসিক যে ট্রমা শিক্ষার্থী অভিভাবকদের, সেটি কাটানোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি তারা নিয়েছেন, এখনও নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের দোয়ার আয়োজন করা হয়েছে যাতে করে মানসিকভাবে সবাই যাতে এটি নিয়ে আসলে অস্থিরতা যে তৈরি হয়েছে সেটি আসলে কাটিয়ে উঠতে পারেন। তো নানা ধরনের কর্মসূচির মাধ্যমে এই যে সংকট, সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। যদিও হায়দার আলী ভবন যেটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে বাংলা এবং ইংলিশ ভার্সন ছিল ক্লাস 3 থেকে শুরু করে একেবারে ক্লাস 8 পর্যন্ত, সেটি যারা শিক্ষার্থী রয়েছেন সেইটির ক্লাস আসলে শুরু হওয়ার ব্যাপারে এখন হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই যে অস্থিরতা বা মানসিক ট্রমা সেটি কাটিয়ে না ওঠা পর্যন্ত আসলে সেটি সহসায় ক্লাস শুরু হচ্ছে না। তবে আজ থেকে শুরু হচ্ছে ক্লাস 9, 10 এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে ৯২ ফিলিস্তিনি, যাদের ভেতর ৫৬ জন নিহত হন ত্রাণ সংগ্রহ করার সময়। একই সঙ্গে রেড ক্রিসেন্ট ভবনে হামলায় নিহত হয়েছেন আন্তর্জাতিক রেড ক্রসের কর্মী। এসব ঘটনার দায় এড়িয়ে উল্টো জাতিসংঘকেই দোষারোপ করছে তেল আবিব। এদিকে গাজার অভিযোগ ২২,০০০ ট্রাক ত্রাণ আটকে রাখা হয়েছে পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির জন্য। গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। খাদ্যের খোঁজে আসা মানুষকে পরিণত করছে হামলার লক্ষ্যবস্তুতে। স্থানীয় সময় রোববার রাফা, নেতজারিম ও খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন খান ইউনিসে অবস্থিত ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ভবনে হামলায় ঘটে হতাহতের ঘটনা। হামলার সময় আন্তর্জাতিক কর্মীরা দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কোনো ব্যাখ্যা হতে পারে না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
21 মাসের মধ্যে গাজায় যত মানুষ নিহত হয়েছে তা বড় ধরনের মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে সংস্থাটি। তবে এসব মানবিক সংকটের দায় নিতে রাজি নয় ইসরায়েল, বরং তারা দায় চাপাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার উপর। ইসরায়েলি সামরিক প্রশাসন COGAT বলছে, গত এক সপ্তাহে গাজায় 1200 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। সেগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে। তাদের দাবি, আরও শত শত ট্রাক গাজায় প্রবেশের জন্য অপেক্ষমান। এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেছে গাজা। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, দুর্ভিক্ষ সৃষ্টির জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে 22,000 ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে, যার বেশিরভাগই জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে 6 আগস্ট থেকে শুরু হবে টাইগারদের ক্যাম্প। হোম অফ ক্রিকেটে ফিটনেস টেস্টের পর বাকি ক্যাম্প হবে সিলেটে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। কেটেছে ধোঁয়াশা। 3 ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। দক্ষিণ এশিয়ার দেশ নেপালের সঙ্গে আলোচনা হলেও তুলনামূলক শক্ত প্রতিপক্ষ হওয়ায় ডাচদের বেছে নিয়েছে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে এশিয়া কাপ খেলতে যাবে টিম টাইগার্স। তাই আগে ভাগে দেশের মাটিতে প্রস্তুতি শুরু করতে চায় বিসিবি। ক্যাম্প আয়োজনের রূপরেখা চূড়ান্ত। ক্রিকেট অপারেশনসের 6 আগস্ট থেকে শুরু কন্ডিশনিং ক্যাম্প। এটা নিয়ে ওদের সাথে আলাপ হচ্ছে, নেদারল্যান্ডের সাথে আলাপ হচ্ছে। আশা করছি আজকে কালকের মধ্যেই কনফার্মেশনটা পেয়ে যাবে ওদের আসার ব্যাপারটা। আমি নিশ্চিত ওরা আসবে। ওরা আসলে এটা আমরা আয়োজন করার চেষ্টা করবো সিলেটে। ক্যাম্পের একটা পর্যায়ে ঢাকায় থাকবে, তারপর এখান থেকে সিলেটে চলে যাবে। 6 তারিখে সবাই অ্যাসেম্বল করবে এখানে। ফিটনেস টেস্ট দিয়ে ক্যাম্পের প্রথম পর্যায়ে কাজ শুরু হবে, তারপর আস্তে আস্তে স্কিল এবং অন্যান্য কাজ শুরু হবে। ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে সংযুক্ত আরব আমিরাতে কন্ডিশনিং ক্যাম্প আয়োজন সম্ভব হচ্ছে না। তাই নেদারল্যান্ডস আর ঘরের মাটিতে নিজেদের মাঝে ম্যাচ খেলেই প্রস্তুতি সারতে হবে বাংলাদেশকে। এই সিরিজের স্কোয়াডই এশিয়া কাপে যাচ্ছে অনেকটা নিশ্চিত। সুযোগের অপেক্ষা বাড়ছে নুরুল হাসান সোহানের। এখন তো আমাদের একটা টিম আছে, ব্যাপারটা কি যেমন না যে ঠিক আছে টিমের মধ্যে থেকে একজনকে হঠাৎ করে সরিয়ে দিয়ে একজনকে নিয়ে আসলাম, সেটা মনে হয় না আমাদের সিলেক্টররা সেই পথে যাবে বা ম্যানেজমেন্ট সেটা চাইবে। ব্যাপারটা যেটা হবে যে এক্সট্রা অর্ডিনারি পারফর্মার যদি কেউ থাকে তার সুযোগ হতে পারে, অথবা এই মুহূর্তে যারা দলে আছে তাদের মধ্যে যদি কারো পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি না হয় এবং তার যদি বেটার রিপ্লেসমেন্ট থাকে, সেখানে তো অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। মিরপুরের স্লো উইকেটে বিরক্ত টিম ম্যানেজমেন্ট। তাছাড়া এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ হবে আবুধাবিতে, যেখানে সব উইকেট ব্যাটিং সহায়ক। মেগা আসরের বিবেচনায় তাই নেদারল্যান্ডসের বিপক্ষে সব ম্যাচ আয়োজন হবে সিলেটে। এই মুহূর্তে বোধহয় সিলেটের উইকেটটাই সবচাইতে বেস্ট বলতে হবে, কারণ ওখানে হয়তো সবচেয়ে বেশি রান হওয়ার সুযোগ আছে। আমরা ইউএইতে যে ধরনের উইকেট পাবো তার সাথে কিছু হয়তো মিল থাকতে পারে সেখানকার উইকেটে, বা সেই উইকেটে সবচেয়ে কম্পিটিটিভ উইকেট হবে। তো সেদিক থেকে আমাদের ওখানে খেললে সেটা আমাদের এশিয়া কাপের প্রিপারেশন হিসেবে ভালো হিসেবে দেখা যেতে পারে। মিরপুরের কিউরেটর গামিনীকে নিয়ে নানা সমালোচনার মাঝেই চুক্তি বাড়িয়েছে বিসিবি। তবে তার কর্তৃত্ব কমাতে হাই প্রোফাইল কিউরেটর নিয়োগ দিচ্ছে বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্রদলের সমাবেশে জনস্রোত। ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফা ইশতেহার এনসিপির। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি দাবি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে লড়াই চালিয়ে। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।